আমি দেবাংশু স্যার বলছি। আজ গণিতের উৎসবে সকলকে স্বাগত। এসো আনন্দে অঙ্ক কষি, অঙ্ক বুঝি, অঙ্ক দেখি, ডুবে যাই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর কাটাকুটির জগতে। ভয় নেই, আমি তো আছি। আমার প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লেখচিত্র। নবম শ্রেণীতে তোমরা শিখবে লেখচিত্রের মাধ্যমে কিভাবে আমরা দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণ সমাধান করতে পারি। অষ্টম শ্রেণীতে তোমরা লেখচিত্র শিখেছ, ক্লাস 7-ও কিছুটা শিখেছ। সেখানে তোমরা শিখেছ কিভাবে বিন্দু বসাতে হয়, কিভাবে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, কিভাবে একক ধরতে হয়, কিভাবে অক্ষর লিখতে হয়। এবার আমরা আর একটু এগিয়ে যাব। এই যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ যদি একটা দেওয়া থাকে, যেমন ধরো 3x + 2y = 7, তাহলে এর কিন্তু অসংখ্য সমাধান থাকে। আমরা প্রথমে দেখব সেই অনেকগুলো সমাধানের 4-5টা কীভাবে বের করে। তারপরে এর সাহায্যে আমরা দেখব দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণ আমরা কিভাবে সমাধান করতে পারি। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এবার আমাদের ভিডিওটা দেখি। ছাত্ররা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা শিখব লেখচিত্র। এই লেখচিত্র মানে স্থানাঙ্ক জ্যামিতি, যা তোমরা ক্লাস 8 এবং 7-এ কিছুটা শিখেছিলে। ক্লাস 8-এ তোমরা কি শিখেছিলে? কোয়াড্রেন্ট কাকে বলে, কিভাবে কোয়াড্রেন্ট নির্ণয় করতে হয়, কিভাবে বিন্দু দেওয়া থাকলে তার স্থানাঙ্ক বের করতে হয়, কিভাবে স্থানাঙ্ক দেওয়া থাকলে বিন্দু নির্ণয় করতে হয়, এবং কিভাবে প্রয়োজনীয় তথ্য আমরা আহরণ করতে পারি, এগুলো আমরা শিখেছি। যদি ভুলে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ক্লাস 8-এর ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো একবার দেখে নাও। দেখে নিয়ে তারপরে এই পড়াটা শুরু করো। যদি তোমরা ক্লাস 8-এর ভিডিওগুলো ভালো করে দেখে থাকো তাহলে কোষে দেখি 3.1-এর অঙ্কগুলো একটাও তোমাদের আটকাবে না। এগুলো সবই আসলে ক্লাস 8-এরই অঙ্ক। আমরা এখানে মূলত যেটা শিখব সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণের সমাধান। দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণের সমাধানের অনেক পদ্ধতি অলরেডি তোমরা একে শিখে নিয়েছো। যেমন, মনে পড়ছে না? যেমন পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি। আমরা এখানে একটা নতুন পদ্ধতি শিখব, সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে। তবে সব সমীকরণ কিন্তু লেখচিত্রের মাধ্যমে সমাধান করা যায় না। কাদের যায়? যেসব সমীকরণে সব সহগগুলোর মান আমরা জানি। দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণের সাধারণ আকার হলো ax + by + c = 0 এবং px + qy + r = 0, যেখানে xy হলো চল সংখ্যা এবং a b c p q r হলো ধ্রুবক সংখ্যা। যেসব সমীকরণে এই a b c p q r সবার মান জানা আছে সেগুলোই আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। কোনগুলো পারবো আর কোনগুলো পারবো না সেগুলো দু একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। এই যে ধরো প্রথম সমীকরণটা, এটা সমাধান করা যাবে কারণ এখানে দেখো পি কিউ আর সবার মান জানা আছে, কিন্তু তারপরটা করা যাবে না কারণ এখানে একটা এ ঢুকে আছে। এই এটার মান আমরা কেউ জানি না। তাহলে এবার দেখে নেওয়া যাক দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণের সমাধানের পদ্ধতি। আচ্ছা, এটা সমাধান শিখতে গেলে আগে আমাদের শিখতে হবে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্র আমরা কিভাবে আঁকব। আমাদের প্রথম কাজ হবে সমীকরণটিকে y = -ax - c/b, অর্থাৎ এখানে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করা হলো, অথবা x = -by - c/a, যেখানে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। এই দুটো যে কোনো একটা আকারে প্রকাশ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা করব স্যার? দেখো, তুমি যে কোনো একটা করতে পারো, কিন্তু আমরা চাইবো তুমি ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করবে। কেন? এই প্রশ্ন যদি করো তাহলে বলবো আরও উঁচু যখন উঠবে উঁচু ক্লাসে তখন দেখবে এক্সকে বলা হয় স্বাধীন চলো আর ওয়াইকে বলা হয় অধীন চলো। সেগুলো এখনই বুঝবে না, সেগুলো আর একটু বড় হলে বুঝবে। আমরা বিষয়টা একটা উদাহরণ নিয়ে দেখি। ধরো একটা সমীকরণ নিলাম 5x - 7y + 23 = 0। সেটা থেকে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করে আমরা কি পেলাম? y = -5x - 23/7। এবার তোমার কাজ হচ্ছে এই যে y =
ডট 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 পেলাম, এখানে তোমাকে এক্সের এমন তিনটে পূর্ণ সংখ্যা মান বের করতে হবে যার ফলে ডান দিকটা হিসাব করে একটা পূর্ণ সংখ্যা আসে। এর জন্য তোমাকে কি করতে হবে, এক্সের বিভিন্ন মান বসি দেখতে হবে। যেমন ধরো আমি এক্স ইজুকাল টু 1 বসালাম। দেখো আমার আজকে লাকটা খুব ভালো, আমি এক্স ইজুকাল টু 1 বসিয়েই ওয়াই ইজুকাল টু 4 পেয়ে গেলাম। এই এক্স ইজুকাল টু 1 আর ওয়াই ইজুকাল টু 4কে এক্স এবং ওয়াইয়ের এক প্রস্থ মান বলে। এটাকে এই যে একঘাত দুই চল বিশিষ্ট সমীকরণ, এর একটা সমাধানও বলা হয়ে থাকে। আমাদের মোট 3 প্রস্থ মান বা 3টে সমাধান বের করতে হবে। তার জন্য আমি কি করলাম, পরে আমি এক্সের জায়গায় 2 বসালাম। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, এবার আর আমি পূর্ণ সংখ্যা পেলাম না। ওয়াইয়ের মান ভগ্নাংশ সাথে আমি সেটাকে বর্জন করলাম। কেন? এই ভগ্নাংশ মান লেখক কাগজে বসানো অসম্ভব না হলেও বেশ ঝামেলার। আমি পরে একটা উদাহরণ দেখিয়েছি, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এইভাবে আমি পরপর 3, 4, 5, 6, 7 বসিয়ে দেখলাম, কিন্তু ওয়াইয়ের কোনো পূর্ণ সংখ্যা মান পেলাম না। কপালটা খারাপই বলতে হবে। অবশেষে 8 বসিয়ে দেখলাম 9 পাওয়া গেল, যা পূর্ণ সংখ্যা, তাই এই মানটা আমরা নিলাম। এইভাবে বসাতে থাকলে দেখবে আবার যখন এক্সের মান 15 বসাবে তখন ওয়াইয়ের মান 14 পাবে, পূর্ণ সংখ্যা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এই রকমভাবে মান বের করার কি কোনো সহজ পদ্ধতি আছে যা আমাদের সময় এবং শ্রম দুটোই বাঁচাবে? উত্তর হচ্ছে আছে। চলো তাহলে সেই নিয়মটা শিখে নিই। এই নিয়মে কি করতে হবে, তোমাকে শুধু কষ্ট করে একটা মান বের করতে হবে। যেমন আমরা 1 আর 4 বের করেছি। তারপরে আমার শেখানোর নিয়মটা যদি তুমি মানো, তুমি দেখবে পরপর সব বাকিগুলো বেরোতে শুরু করছে। এখন ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করার পর কি দাঁড়ালো, খেয়াল করে দেখো, এক্সের সঙ্গে -5 গুণ আছে। তাই আমি কি করব, ওয়াইয়ের সঙ্গে -5 যোগ করতে থাকবো। -5 যোগ করা আর 5 বিয়োগ করা একই ব্যাপার। আবার লক্ষ্য করো, হরে আছে -7, সেহেতু আমি এক্সের সঙ্গে -7 যোগ করব বা 7 বিয়োগ করতে থাকবো। এবার এটা অবজার্ভ করার পর আমরা এই চার্টটা তৈরি করবো। এই চার্টটা যদি খুব ভালো করে বুঝে নাও তাহলে তোমার সব অঙ্ক সোজা হয়ে যাবে। দেখো আমরা প্রথমে দেখো 1 আর 4 আমরা বের করেছিলাম, তাই তো? তারপর কি বলেছিলাম, এক্সের মানের সঙ্গে -7 যোগ করবো। তাই 1-এর সাথে -7 যোগ করে -6 পেলাম। -6-এর সঙ্গে -7 যোগ করে -13 পেলাম। -13-এর সঙ্গে -7 যোগ করে -20 পেলাম। -20-এর সঙ্গে -7 যোগ করে -27 পেলাম। তারপর আমরা কি বলেছিলাম, ওয়াইয়ের সঙ্গে -5 যোগ করব। খেয়াল করে দেখো, 4-এর সঙ্গে -5 যোগ করে -1 পেলাম। আবার -5 যোগ করে -6, আবার -5 যোগ করে -11, আবার -5 যোগ করে -16 পেলাম। এত কাণ্ড করে আমরা এই চার্ট থেকে কি কি বিন্দু পেলাম দেখে নিই। 1, 4, -6, -1, -13, -6, -20, -11, -27, -16। আচ্ছা, এই বিন্দুগুলো আমরা একটু গ্রাফ পেপারে বসিয়ে দেখি তো কেরাম হয়। তাহলে আমরা প্রথমে একটা গ্রাফ পেপার নিলাম, নিয়ে কি করলাম, এই গ্রাফ পেপারের মধ্যে প্রথমে অ্যাক্সিসগুলো এঁকে নিলাম। শুধু অ্যাক্সিস এঁকে নিলাম না, আমরা এখানে এককটাও লিখে নিলাম। উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 1 একক। তারপর কি করলাম, প্রথম বিন্দুটা বসালাম 1, 4। তারপরে দ্বিতীয় বিন্দুটা বসালাম -6, -1। তারপরে বিন্দুটা বসালাম -13, -6। তারপরে -20, -11। তারপরে লাস্ট -27, -16। এই 5টাই আমরা বের করেছি। এবার এই 5টা বিন্দুর দিকে যদি ভালো করে তাকাও, দেখো এদের পাশে যদি একটা স্কেল বসাও, দেখবে এরা ঠিক এক সরল রেখায় আছে। এবার তুমি শুধু ওই সরল স্কেলটা বসিয়ে বাস দিয়ে দাগটা টেনে দাও। দাগটা টেনে দিয়ে স্কেলটা সরিয়ে নাও, নিয়ে শুধু দুটো মাথায় দুটো বিন্দু নাম দিয়ে দাও। ব্যাস, দেখো এর সরল রেখার ছবি আঁকা হয়ে গেল। এই হচ্ছে গ্রাফ আঁকা। তোমাকে আসলে গ্রাফে এই কাজটাই করতে হবে। এরকম কতগুলো বিন্দু বের করতে হবে, করে বিন্দুগুলো পরপর বসিয়ে দেখবে এক সরল রেখায় আছে, তখন সেগুলো স্কেল দিয়ে জুড়ে দিতে হবে। এবার আমরা
আর একটা উদাহরণ নিই। ধরো আমি নিলাম 3x + 4y + 15 = 0। এবার এইটা থেকে আমরা ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করে আমরা কি পেলাম? y = -3x - 15/4। এটার দিকে যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখবে হরে 4 আছে, তার মানে লবটাকে 4-এর গুণিতক হতে হবে, অর্থাৎ যুগ্ম হতে হবে। আবার লবটা যদি ভালো করে দেখো সেখানে দেখো 15 আছে, তার মানে 3xটাকে অযুগ্ম হতে হবে, আর 3xকে অযুগ্ম হতে গেলে এক্সকেও অযুগ্ম হতে হবে। তাহলে আমরা এখানে শুধু এক্সের অযুগ্ম মানগুলো নিয়ে দেখব, ঠিক আছে? x = 1 বসালাম, কিন্তু ওয়াইয়ের মান পূর্ণ সংখ্যা হলো না, কপাল খুব খারাপ। আমি গেলাম x = 3 বসালাম, ওয়াইয়ের মান পূর্ণ সংখ্যা হয়ে গেল, হুররে কি আনন্দ, একটা মান পেয়ে গেছি। একটা পেয়ে গেছি মানে কেল্লা ফতে, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা আগে যে সূত্রটা শিখেছি সেইটা আমরা প্রয়োগ করব। এবার এটাকে ভালো করে দেখো, এর হরে আছে 4 আর এক্সের সঙ্গে আছে -3 গুণ। তাহলে আমরা যদি সেই নিয়মটা ফলো করি আমরা কি পাচ্ছি? হরে আছে 4, তার মানে এক্সের সঙ্গে 4 যোগ করব, আর লবে আছে -3, তার মানে ওয়াইয়ের সঙ্গে -3 যোগ করবো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হরে আছে 4, তার মানে এটা পূর্ণ সংখ্যা আসতে গেলে লবটাকে 4-এর গুণিতক মানে যুগ্ম হতে হবে। যার মধ্যে দেখো 15 আছে, তার মানে পুরোটা যুগ্ম হতে গেলে 3xটাকেও অযুগ্ম হতে হবে, অর্থাৎ এক্সের মান অযুগ্ম হতে হবে। তাই আমরা এখানে এক্সের শুধু অযুগ্ম মানগুলো নেব। আর কি করব আর একবার বলে নিই, হরে আছে 4, তাহলে আমরা কি করব? এক্সের মানের সঙ্গে 4 যোগ করতে থাকবো, আর লবে এক্সের সাথে -3 গুণ আছে, তাই ওয়াইয়ের মানের সঙ্গে -3 যোগ করতে থাকবো। করে দেখো আমরা এই 4টা পেলাম। দেখো প্রথমে আমরা -3 পেয়ে -6 পেয়েছিলাম, এবার 3-এর সঙ্গে 4 যোগ করে 7, 7-এর সঙ্গে 4 যোগ করে 11, এরমভাবে পেয়ে গেলাম। আবার -6-এর সঙ্গে একই রকমভাবে আমরা যোগ করতে শুরু করে দিলাম -3, -6 -3 যোগ করে পেলাম -9, তার সঙ্গে -3 যোগ করে -12, আবার -3 যোগ করে -15, আবার -3 যোগ করে -18। এইভাবে আমরা বিন্দুগুলো নির্ণয় করলাম। এর ফলে আমরা যে বিন্দুগুলো পেলাম সেগুলো হচ্ছে 3 - 6, 7, -9, 11, -12, 15, -15 এবং 19, -18। এবার এই বিন্দুগুলো আমরা লেখচিত্রে একটু বসিয়ে দেখি, আবার আমরা সরলরেখা পাই কি পাই না। এবার আমরা কি করলাম, একটা গ্রাফ পেপার নিলাম, নিয়ে তাতে অ্যাক্সিস আঁকলাম, তারপর তাতে একক লিখলাম, লিখে আমি পরপর বিন্দুগুলো বসাতে থাকলাম। বসানোর পর তার পাশে যখনই আমি একটা স্কেল ফেলে দিলাম দেখলাম বিন্দুগুলো আবার সমরেখ হয়েছে, সরলরেখা রেখে দিলাম, ব্যাস আমার এই সমীকরণের লেখচিত্র আঁকা হয়ে গেল। আমরা আরও একটা উদাহরণ নিয়ে দেখি। ধরে নাও y = 17 + 4x / -9। এখানে খেয়াল করে দেখো হরে 9 আছে, তার মানে লবটাকে 9-এর গুণিতক হতে হবে, আর 9-এর গুণিতক যেহেতু যুগ্ম অযুগ্ম সবই হতে পারে, তাই এখানে আমরা এক্সের সব ধরনের মানই নেব। এখানে ওই আগের প্রশ্নের মতো বুদ্ধি খাটানোর কোনো জায়গা নেই। তাই আমি কি করলাম, 1, 2, 3 করে মানগুলো বসাতে বসাতে দেখলাম 7-এ গিয়ে ওয়াইয়ের মান -5 পাওয়া গেল, যেটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে কি কেল্লা ফতে, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা যেই পদ্ধতিটা সেটা প্রয়োগ করব। এবার ভালো করে এইটাকে দেখো, ওয়াই যে মানটা পেয়েছিলাম এক্সকে প্রকাশ করে, সেখানে কি পেলাম, হরে -9 আছে, তাই এক্সের যে মানটা পেয়েছি তার সঙ্গে আমি -9 যোগ করতে থাকবো। আর যেহেতু এক্সের সহগ আছে 4, সেহেতু আমি ওয়াইয়ের সঙ্গে 4 যোগ করতে থাকবো। করতে করতে আমি দেখো এই 4টা পেলাম। এটা কিভাবে করেছি আর নিশ্চয় বুঝিয়ে দিতে হবে না। এবার এখান থেকে আমি যে বিন্দুগুলো পেলাম সেগুলো কি হলো, 7 - 5, -2 - 1, -11 3, -20 7 এবং -29 11। এবার সেগুলোকে আমি আবার গ্রাফ পেপারে বসাই। আবার গ্রাফ পেপার নিলাম, অ্যাক্সিস আঁকলাম, একক লিখলাম এবং পর বিন্দুগুলো আমি বসিয়ে দিলাম। 5টা বিন্দু বের করেছিলাম, 5টা বসালাম। আবারও দেখো পাশে স্কেল রাখলে এক সরলরেখাটা আমরা এঁকে ফেললাম। এবার খেয়াল করো, আমরা একটু আগে পেয়েছিলাম y = 17 + 4x / -9। আমি ওপর নিচে -1 দিয়ে গুণ করলে কি পাবো, -17 - 4x / 9। তাহলে এখন কি দাঁড়ালো, তুমি 4-এর বদলে y এর সাথে এখন -4 যোগ করবে। আর কি হবে, এক্সের সঙ্গে -9-এর বদলে 9 যোগ করবে। খেয়াল করে দেখো, আগে যা যা যোগ করছিলাম তারা সবাই চিহ্ন পাল্টে গেল। পাল্টে গিয়ে আমরা কি পেলাম,
এই চারটা পেলাম। এই চারটা কীভাবে বের করতে হয়েছে নিশ্চয়ই আর তোমাদের শেখাতে হবে না। এখান থেকে যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলোকে এবার আমি এখন গ্রাফে বসাবো। আবার আমি লেখচিত্রে যেরকম তৈরি করে পরপর বিন্দুগুলো বসালাম। বসানোর পর দেখছি এরাও একটা সরলরেখা তৈরি করছে। সরলরেখাটা এঁকে ফেললাম। আচ্ছা দেখা যাক এই সরলরেখা আর আগের সরলরেখা কি আলাদা? আগের বিন্দুগুলো কোথায়? এবার আগের বিন্দুগুলোকে যদি এই গ্রাফে বসাই দেখব এই সরলরেখার উপরই আছে। অর্থাৎ এটা থেকে আমরা কি দেখছি, আমার যদি দরকার পড়ে মনে হয় সুবিধে হবে তাহলে আমি ওপর নিচে -1 দিয়ে গুণ করে এটাকে একটু পাল্টেও নিতে পারি। আশা করি এই যে তিনটে উদাহরণ আমি দেখালাম এই তিনটে উদাহরণই যথেষ্ট। এগুলো দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা গ্রাফ আঁকতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে এই লেখচিত্র আঁকার জন্য আমাকে একটা যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে তার লেখচিত্র আঁকার জন্য আমাকে কটা বিন্দু নিতে হবে? 5টা? উত্তর হচ্ছে না। একটা নির্দিষ্ট সরলরেখা আঁকার জন্য 2টো বিন্দুই যথেষ্ট। কটা বিন্দু? 2টোই যন্ত্র। অর্থাৎ কোনো ছেলে যদি 2টো মাত্র বিন্দু নিয়ে গ্রাফ আঁকে সেও কিন্তু পূর্ণমান পাবে। তবে কি আমরা তোমাদেরকে বলবো 2টো না, অন্তত 3টে বিন্দু নেবে, 3টের বেশিও নেবে না, 3টে নিয়েই আঁকবে। এই যে আমরা লেখচিত্র আঁকা শিখলাম এটা প্রয়োগ করে আমরা কি করতে পারি? এটা প্রয়োগ করে আমরা এই ধরনের সমীকরণ সমাধান করতে পারি। আমি এখানে 5টা সমীকরণ নিয়েছি। এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, সংখ্যাগুলো পাল্টে যাবে মাত্র। ফলে এই 5টাই যদি তুমি ঠিকমতো করে শেখো, বুঝে নিতে পারো, তাহলে তুমি যে কোনো সরলরেখার সমীকরণের গ্রাফ আঁকতে পারবে। এখানে দেখো প্রতিটা প্রশ্নে 2টো করে সমীকরণ দেওয়া আছে, তার মানে আমাদের 2টো করে সরলরেখা অঙ্কন করতে হবে। এবার এই 2টো সরলরেখা যদি ছেদ করে, আবারও বলছি যদি ছেদ করে, তাহলে সেই ছেদ বিন্দুটাই কিন্তু আমাদের সমাধান বলে দেবে। তাহলে আমরা একটা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। কিভাবে আমরা সমাধান করছি? এই হলো আমাদের প্রথম প্রশ্নটা। 2x - 7y = 20, 7x + 2y = 17। আমি 1 নম্বর 2 নম্বর দুটো নাম দিয়ে নেব। 1 নম্বর সমীকরণ থেকে আমি ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করলাম। করার পর আমার কাজ হচ্ছে একটা মান বের করা। এবার আমি এখান থেকে মানটা বের করলাম, 4টা বানালাম যেভাবে আমি শিখিয়েছি আগের 3টেতে, সেরকমভাবে বিন্দুগুলো বের করবে। করার পর কি করব, আমরা একটা গ্রাফ পেপার নেব, নিয়ে যেভাবে গ্রাফ পেপার আঁকতে বলা হয়েছে সেরকমভাবে বিন্দুগুলো পরপর বসালাম। বসানোর পর আমি সরলরেখাটা এঁকে ফেললাম। প্রথমটা গ্রাফ তুমি এঁকে ফেললে। এবার কি করো, 2 নম্বর সমীকরণ থেকে আবার ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করো। করার পর আবার একইভাবে তুমি বিন্দুগুলো বের করলে করার পর কি করবে, সেই বিন্দুগুলোকে আবার গ্রাফে বসাতে হবে। আবার গ্রাফে বসালে, গ্রাফে বসানোর পর কি পেলে, এরকম বিন্দুগুলো বসানো হচ্ছে, বসিয়ে স্কেল বসানো হচ্ছে, বসিয়ে এবার আমি গ্রাফটা এঁকে ফেললাম। এঁকে ফেলার পর তার নামও দিলাম। নাম দেওয়ার পর দেখো এই 2টো সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। যেখানে পি বিন্দু স্থানাঙ্কটাই হচ্ছে সমাধান দেবে। এবার আমাদের লেখচিত্রে কাজ শেষ। এবার আমাদের চলে আসবে খাতায়। খাতায় আমরা এই যেটা আমি লিখে দিচ্ছি এটাকে একেবারে খনার বচনের মতো করে সব অঙ্কেই এগুলো লিখতে হবে, একদম ঝরঝর করে লিখে ফেলবে। তাহলে আমাদের কি কি লিখতে হবে দেখে নিই। তুমি লিখবে এক্স ও এক্স, খেয়াল করো মাথায় দুদিকে অ্যারোকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াইকে ওয়াই অক্ষ ধরলাম, তাদের ছেদবিন্দু ওকে মূলবিন্দু ধরলাম। ছক্কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে উভয় অক্ষে একক নিলাম, অন্য কিছু নিলে সেরকমভাবে লিখবে। তারপর লিখবে 1 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি লেখ কাগজে বসিয়ে যে সরলরেখা পেলে তার নাম লিখবে এবি সরলরেখা পেলাম। 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি লেখ কাগজে বসিয়ে সিডি সরলরেখা পেলে এই নামটা তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারো। লেখচিত্রদ্বয় পি বিন্দুতে ছেদ করলো, যার স্থানাঙ্ক হচ্ছে 3, -2। এই 3, -2 থেকে সমাধান পাবো। সমাধানটা কিভাবে লিখতে হবে, সুতরাং নির্ণীত সমাধান x = 3, y = -2। এবার আসি 2 নম্বর সমীকরণটায়। 4x - 3y = 12, 3x - 7y = 6, সেদিকে 1 আর 2 নাম দিলাম। 1 নম্বর সমীকরণ থেকে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করে পেলাম। তারপর সেখান থেকে আমরা আগে শেখানো পদ্ধতিতে আমরা ছক্কাগজ করে 3টে বিন্দু বের করে ফেললাম। এই 3টে বিন্দু বের করার পর আমরা কি করব, ছক্কাগজে সে বিন্দুগুলো পরপর বসালাম। দেখো পরপর বসাচ্ছি আমি, 2, 3টে বসিয়েছি,
স্কেল বসালাম, দেখি সরল রেখাটা এঁকে ফেললাম, নাম দিয়ে দিলাম, ব্যাস। এবার কি করব, 2 নম্বর সমীকরণ থেকে আবার ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করব, করে একই নিয়ম প্রয়োগ করলাম, করে আমরা কি পেলাম, কটা বিন্দু পেলাম, 3টে বিন্দু। সেই 3টে বিন্দুকে আমরা এবার গ্রাফ পেপারে বসাবো। বিন্দুগুলো কি কি হলো দেখে নাও, এবং সেগুলোকে সুন্দর করে গ্রাফ পেপারে বসিয়ে দাও। গ্রাফ পেপারে বসানোর পর আবারও স্কেল দিয়ে জুড়ে দিলাম, তারপর তার একটা সুন্দর করে নাম দিয়ে দিলাম। এরাও দেখো একটা বিন্দুতে ছেদ করেছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে 3,0। এবার আবার খাতায় চলে এসো, আবার সেই খনার বচন লিখে ফেলো। আমি এটাকে খনার বচনই বলে থাকি। তারপরে বিন্দুগুলো যেরম যেরম লিখতে বলেছি লিখে ফেলো, ছেদ বিন্দু লিখে ফেলো, নাম দিয়ে দাও, স্থানাঙ্ক লেখো, নির্ণীত সমাধান কত, x = 3, y = 0। ব্যাস, তোমার কাজ শেষ। এবার আমরা আসি 3 নম্বর সমীকরণে, যার প্রথমটা হচ্ছে x - y = 0, আর তারপরটা হচ্ছে 4x - 2y = 9। প্রথমটা থেকে বিন্দু বের করার জন্য কোনো কায়দা করার দরকার নেই, x = y, এক্সের মান যা হবে ওয়াইয়ের মানও তাই হবে। ফলে যে বিন্দুগুলো পেলাম সেগুলো আমি পরপর গ্রাফে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি যখন সরল রেখা দিয়ে জুড়ে দিলাম, দেখলাম কি পেলাম, একটা মূলবিন্দুগামী সরল রেখা। এটা হয়ে গেল। এবার চলে আসি আমরা দ্বিতীয় সমীকরণে। দ্বিতীয় সমীকরণে খেয়াল করে দেখো, এর লবটা সবসময় অযুগ্ম আর হর হচ্ছে 2। ফলে এখানে তুমি এক্সের মান যাই বসাও না কেন, ওয়াইয়ের মানটা তুমি ভগ্নাংশই পাবে, কিছু করার নেই, ভগ্নাংশ থেকে তোমার রেহাই নেই। তাহলে এখান থেকে আমরা যাই হোক করে আমরা যে মানগুলো পেলাম, বিন্দু তো 3টে বের করতেই হবে, বিন্দু বের করে পেলাম। প্রাপ্ত বিন্দুগুলো কেরাম হলো খেয়াল করে দেখো, 1, -2.5, -1, -6.5, -3, -10.5। এখানে খেয়াল করে দেখো, এই যে ভগ্নাংশগুলো আমি পেলাম 2.5, তার মানে 5-এর 2, এদের সবারই দেখো হরে 2 আছে। তাহলে আমি এখানে যদি ওই ছক কাগজে ক্ষুদ্রতম 2 ঘরকে একক নিয়ে নিই, তাহলে কিন্তু আমার আর বিন্দু বসাতে কোনো অসুবিধা থাকবে না। সেই জন্য আমি কী করলাম, গ্রাফ পেপারে খেয়াল করে দেখো, আগেও যখন বিন্দুটা বসিয়েছিলাম আগের গ্রাফ পেপারটায়, সেখানেও কিন্তু আমি 2 ঘরকে একক ধরেছিলাম, এখানেও কিন্তু আমি 2 ঘরকে একক ধরে আমি গ্রাফটা বসালাম। আগের বার অতটা খেয়াল করনি না। এবার গ্রাফ পেপারে ইউনিটটা লিখে ফেলো। এখন ইউনিট কিন্তু কী হবে, 2 small division = 1 ইউনিট। তারপর আর কী করবে, খাতায় চলে যাও, খনার বচন বা গ্রাফের জাতীয় স্তোত্র লিখে ফেলো। লিখে ফেলার পর তুমি স্থানাঙ্কটা বের করে ফেলো ছেদবিন্দুর। ছেদবিন্দু স্থানাঙ্ক কত পেলে, 4.5, 4.5। তাহলে নির্ণীত সমাধান কত হলো, x = 4.5, y = 4.5। এবার আসি আমাদের 4 নম্বর অঙ্কে, 2x - y = 0 এবং 4x - 2y = 20। একই রকমভাবে আমি 1 নম্বর থেকে বিন্দু বের করলাম। প্রাপ্ত বিন্দুগুলোকে আমি গ্রাফ পেপারে বসিয়ে দিলাম। গ্রাফ পেপারে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমি একটা সরল রেখা এঁকে ফেললাম, যেভাবে আগে দেখানো হয়েছে ঠিক একই রকমভাবে। কোনো কিছু নতুন কিছু পাচ্ছ কি না, সবই কিন্তু আমরা একই পদ্ধতিতে করছি। এবার আমরা 2 নম্বর সমীকরণটাকে একই রকম ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করলাম, করে বিন্দুগুলো বের করে ফেললাম। বিন্দুগুলো বের করে ফেলার পর কী করতে হবে, বিন্দুগুলোকে গ্রাফে বসাতে হবে। আবার আমি গ্রাফে বসালাম, পরপর গ্রাফে বসিয়ে যখন আমি সরল রেখাটা আঁকলাম, আঁকার পর আমি কি পেলাম, দুটো সরল রেখা, দুটো সমান্তরাল সরল রেখা। আর সমান্তরাল সরল রেখা কি কোথাও ছেদ করে না। তার মানে এখানে কি কোনো ছেদবিন্দু পাবো না, কিন্তু আমাকে এই জাতীয় স্তোত্র লিখতেই হবে। তা লিখে ফেললাম। লিখে ফেলার পর আমার সিদ্ধান্ত দিলাম, লেখচিত্র দুটি সমান্তরাল সরলরেখা উৎপন্ন করেছে যারা কোথাও ছেদ করে না, সুতরাং সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নাই। এবার আসি আমাদের শেষ বা 5 নম্বর অঙ্কে। মজার ব্যাপার দেখো, এখানে কোনো ওয়াই নেই। তাহলে কি করে হবে, আমরা কি করব, এটাকে y = ধরে নেব। ধরে নেওয়ার পর এটাকে আমরা দুটো সমীকরণ পাবো। একটা হলো y = 3x - 5/4, আর একটা হচ্ছে y = 5x - 7/8। এবার আমাদের কি করতে হবে, এই 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে বিন্দু বের করতে হবে, করে সেগুলোকে গ্রাফ পেপারে বসাতে হবে। এই দেখো আমি বিন্দু বের করলাম প্রথমটা থেকে, যে গ্রাফ পেপারে বসালাম।
গ্রাফ পেপারে বসাচ্ছি। হ্যাঁ, পরপর আমি 3টে বিন্দু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পাশে স্কেল বসিয়ে দাগটাকে আমি টেনে দিলাম। তো গ্রাফটা হয়ে গেল। বুঝতে পারলে? এই অনেকবার দেখেছো, এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়া উচিত পদ্ধতি। এবার আমরা 2 নম্বর সমীকরণ নেব। সেখান থেকেও আমরা একইভাবে 3টে বিন্দু বের করব। এই যে 3টে বিন্দু বের করে ফেললাম। করার পর আমাদের কাজ কি? এই 3টে বিন্দুকে আবার গ্রাফে বসানো। গ্রাফে আবার 3টে বিন্দু বসালাম এবং খেয়াল করে দেখো বিন্দুগুলো কিন্তু খুব কাছাকাছি আছে, ফলে এটা আঁকতে গেলে একটু গুলিয়ে যেতে পারে। আবার আমি সরল রেখাটা এঁকে ফেললাম। এঁকে ফেলার পর দেখো এই দুটো সরল রেখা কোন বিন্দুতে ছেদ করেছি? 3,1 বিন্দুতে ছেদ করেছি। তাহলে আমরা আবার সেই খনার বচন বলো আর গ্রাফের জাতীয় স্তোত্র বলো লিখে ফেলো। লিখে ফেলার পর আমরা কি লিখব? ছেদবিন্দু স্থানাঙ্ক পেলাম, সুতরাং নির্ণীত সমাধান x = 3 y = 1 অ্যান্সার। না, এটা মারাত্মক ভুল। এই রকম যদি লিখে ফেলো 1 নম্বর কিন্তু কাটা যাবে। স্যাররা একদম লাল কলম নিয়ে বসে আছে। খেয়াল করে দেখো তোমার প্রশ্নটাতে কিন্তু কোনো ওয়াই ছিল না, ফলে এখানে ওয়াইয়ের মান উল্লেখ করাই যাবে না। তাহলে কিভাবে সমাধানটা লিখতে হবে? নির্ণীত সমাধান x = 3 শুধু। যদি ভুল করে একবার y = 1 লিখে ফেলেছো তাহলে জানবে তোমাকে 1 নম্বর কিন্তু স্যারকে দিয়ে আসতে হবে। তাহলে এতক্ষণ তোমরা দেখলে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে গ্রাফ আঁকতে হয়, গ্রাফের মাধ্যমে সমীকরণ সমাধান করতে হয়, কি ধরনের প্রশ্ন থাকে, কিভাবে তার উত্তর করতে হয়, খাতায় কোনটা লিখতে হয়, গ্রাফে কোনটা লিখতে হয় ইত্যাদি আমি সব ডিটেলস দেখিয়েছি। তোমাদের কিন্তু এই সবগুলোই ফলো করতে হবে। পরীক্ষায় যদি তোমরা ঠিকমতোভাবে আমার ইনস্ট্রাকশনগুলো ফলো না করো তাহলে কিন্তু তোমরা পুরো নম্বর পাবে না। আমরা এর পরের ভিডিওটাতে দেখব এই গ্রাফের আরও কিছু প্রয়োগ, আরও কিছু অঙ্ক আমরা এখান থেকে করতে পারি, সেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব। তাহলে তোমাদের সঙ্গে আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই দেখবে। সেই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে।